শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো আজকে আমরা সিএসএস পজিশনিং নিয়ে শিখব। তো আমি এই এইচটিএমএলটা তৈরি করেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে, এবং এখানে আমি হালকা একটা ইমেজ ব্যবহার করেছি যেটা আমি এর আগে টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছি। তো এখানে মূলত আমরা আজকে পজিশনিং সম্পর্কে জানবো। সিএসএস এর ফিক্সড পজিশন, অ্যাবসোলিউট পজিশন, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমি যেটা করব, কিছু রাউন্ড বক্স তৈরি করব যেগুলো আমাদের এই পেজের মধ্যে থাকবে। তো আমি আপনাদের বলে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের 960 পিক্সেলের একটা আমরা এরিয়া নিয়েছি যেটা মাঝখানে আছে বডির, এবং ব্যাকগ্রাউন্ডে একটা ফুল স্ক্রিন ইমেজ ব্যবহার করেছি। তো আমি এখানে কলাম নামে একটা ডিআইভি নিয়েছি যেটার উইডথ হচ্ছে 960 পিক্সেল। তো এর মধ্যে আমি একটা এলিমেন্ট নেব, যে এলিমেন্টটার উইডথ হবে 800 পিক্সেল। ইনার পেজ নামে নিলাম, যে কোনো নামে নেওয়া যেতে পারে। তো আমি এখানে একটা স্যাম্পল টেক্সট দেই। তো এখানে আমরা ইনার পেজ নেই, তো এটার উইডথ আমরা দেই 800 পিক্সেল। আর আমরা 960 পিক্সেল থেকে এটাকে মার্জিন দেব, তো সেজন্য আমরা টোটালি মার্জিন দিয়ে দেই, অর্থাৎ আমাদের 160 পিক্সেল বাকি থাকছে। তো আমরা 80 করে মার্জিন 78 পিক্সেল দিলাম, 2 পিক্সেল বাদ রাখলাম। তো আমরা একটা বর্ডার দিয়ে সেটাকে আলাদা করার জন্য বর্ডার 1 পিক্সেল সলিড, আমরা সাদা রঙের একটা বর্ডার দেই, তাহলে বুঝতে পারবো যে কি হচ্ছে। আর মিনিমাম হাইট দেই, যেহেতু আমরা সেখানে খুব বেশি কন্টেন্ট দেই নাই। এটা আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য দিলাম এটা। অর্থাৎ এইখানে আমরা একটা এলিমেন্ট নিলাম, এটাকে ওভারফ্লো করা হয়নি, এজন্য সমস্যা হচ্ছে। অর্থাৎ ফিক্স ফিক্স এটা করে দেই। তো এখন আমাদের এখানে যে এলিমেন্টটা আছে সেটা আমরা একটা বক্স নিয়েছি, এবং এইখানে আমরা সাদা বর্ডার দিয়ে আপনাদের বোঝালাম যে আমরা এর মধ্যে আরেকটা এলিমেন্ট নিলাম। তো এখন আমরা কিছু রাউন্ড বক্স তৈরি করি, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা কলামের মধ্যেই এই ইনার পেজটা দিয়ে কেটে দেই। এখন রাউন্ড বক্স বলতে রাউন্ড বক্স নামে একটা আমরা ডিআইভি নিলাম। তো এর মধ্যে আমরা হেডিং টু হোম, তো আমরা এরকম কয়েকটা রাউন্ড বক্স নেব। তো এটার একটা রাউন্ড বক্স আমরা নিলাম। তো রাউন্ড বক্সগুলো এখানে কিছু কন্টেন্ট দিয়ে দেই। দিস ইজ কন্টেন্ট ফর দ্য বক্স, এটা দিয়ে দিলাম। তো রাউন্ড বক্স নামে আমি একটা সিএসএস নেব এবার। তো রাউন্ড বক্সে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমরা কালারটা চুজ করে নিয়ে আসি, কালার শিম ডিজাইনার থেকে যে কোনো কালার নিয়ে আমরা কাজ করব এখানকার। তো আমরা কালার শিম ছাড়াই কাজ করি, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড কালার সাদা নিলাম। টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং 50 পিক্সেল, উইডথ 160 পিক্সেল, হাইট 160 পিক্সেল।
বর্ডার রেডিয়াস আমি একেবারে গোল করার জন্য 500 পিক্সেল দিলাম, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইটা। আমরা কয়েকটা গোল আইটেম তৈরি করলাম যার উইডথ এবং হাইট দিয়ে দিয়েছি এবং আমরা প্যাডিং দিয়ে দিয়েছি, এই জন্য আমাদের বক্সগুলো এরকম হলো, অর্থাৎ রাউন্ড বক্স আমরা তৈরি করলাম। একটু উইডথ কমিয়ে দেই, এখানে উইডথটা অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ 80 পিক্সেল করে দেই। এটা আমরা কমিয়ে 25 পিক্সেল করি, তাহলে আমাদের ছোট ছোট কিছু বক্স হলো। তো এই বক্সগুলো নিয়ে আমরা এখন কাজ করব, অর্থাৎ কোনো কোনো সময় দেখা যায় যে আমরা এই যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা চাচ্ছি একেবারে পেজের ডানে থাক, পেজ যতই জুম করা হোক না কেন এটা ডানেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফিক্সড পজিশন কাউকে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সাপোজ এটাকে আমরা ফিক্সড পজিশন করতে চাই, কিন্তু আমরা ক্লাস একই রাখতে চাই, কিন্তু এই যে দুটো নিচের যে দুটো আছে সেই দুটো কিন্তু আমাদের ফিক্সড পজিশন হবে না। তো আমি যদি সেটাই করতে চাই সেক্ষেত্রে আমাকে এটার আলাদা ক্লাস নিতে হবে। তো আলাদা ক্লাস নেওয়ার সুবিধা হচ্ছে এটা, এখানে যদি আমরা স্পেস দিয়ে আলাদা ক্লাস নেই, সেই ক্লাসে যা দেব সেটা রাউন্ড বক্সের ক্লাসকে ওভাররাইড করবে, অর্থাৎ এই দুটো একই থাকবে কিন্তু আমাদের আলাদা ক্লাসে কাজ হবে, এজন্যই আলাদা ক্লাসটা নেওয়া। ফিক্সড পজিশন নামে আমরা একটা আলাদা ক্লাস নিলাম শুধুমাত্র সেটাকে চেঞ্জ করার জন্য, অন্য কোনো কারণে না। তো আমরা এটাকে পজিশন ফিক্স যদি দিয়ে দেই এবং এটাকে আমি চাচ্ছি ডান দিকে, তাহলে রাইট 0 এবং ডান দিকে কোথায়, ডান দিকে যদি আমি উপরে চাই সেক্ষেত্রে টপ 0 দিয়ে দিলে, এখন যদি আমরা এটাকে রিলোড করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যেটাকে ফিক্স পজিশন করেছি, অর্থাৎ আমরা এখানে কন্টেন্টটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো। দিস ইজ কন্টেন্ট ফর দ্য ফিক্সড বক্স। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ফিক্সড বক্সের যেটা, একটু কন্টেন্ট কমিয়ে দেই, সেটা কিন্তু আমাদের ডান দিকে চলে গেছে, অর্থাৎ এইটা এখন আমাদের ডান দিকে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে ডান দিকে যাবে কিন্তু এই যে আমার গন্ডি অর্থাৎ 960 পিক্সেলের যে এরিয়া, সেই এরিয়ার বাইরে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিভের ওপরে যে ডিভটা আছে সেই ডিভটাকে পজিশন রিলেটিভ করতে হবে, তাহলে এটাকে আমরা পজিশনটা ডান দিকে যাবে না এবং সেই জন্য আমাদের পজিশন অ্যাবসোলেট করতে হবে তখন, আর ফিক্সড করে দিলে সেটা ডান দিকে চলে যাবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কলাম যেটা, সেটাকে আমরা যদি পজিশন রিলেটিভ করি, কিন্তু আমাদের পজিশন ফিক্সই আছে, যতই রিলেটিভ করি না কেন এটা ফিক্স থাকলে সেটা ফিক্স, সেটা আর কোনো জায়গা থাকবে না, সেটা ডান দিকে যেদিকে দিতে চাই ডিরেকশন করে সেদিকেই যাবে। আমরা যদি এখানে আরেকটা দেখাই, অর্থাৎ আমরা যদি এখানে রাইট না করে লেফট করতাম সেক্ষেত্রে সেই বক্সটা বাম দিকে আসতো। আমরা এইখানে যদি লেফট এখানে বটম করতাম সেক্ষেত্রে সেটা কিন্তু নিচের দিকে থাকতো, অর্থাৎ বটমে চলে আসতো। যাই হোক, বটম না, মানে এখানে লেফট এবং রাইট এটা দিয়ে হবে এবং টপ এবং বটম এই পাশেরটা, অর্থাৎ বটমে যদি চাই সেক্ষেত্রে আমাদের এইখানে কিন্তু সেটা দিয়ে দিতে হবে, অর্থাৎ বটমের কোন দিকে হবে। তো এই জিনিসগুলো আমরা দেখে নিলাম যে পজিশনের ফিক্সের কাজ। তো এখন আমরা যদি কোনো একটাকে অ্যাবসোলেট পজিশন করি, অর্থাৎ এইটাকেই অ্যাবসোলেট পজিশন, এবং এখানে আমি দিয়ে দিলাম অ্যাবসোলেট পজিশনের জন্য। তো অ্যাবসোলেট পজিশনকে আমি একটা ক্লাস দিয়ে চেঞ্জ করব, পজিশন অ্যাবসোলেট টপ 0 রাইট 0 এইভাবে যদি দেই সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে অ্যাবসোলিউট পজিশনের যেটা সেটা কিন্তু এই গণ্ডি ছেড়ে বের হতে পারছে না। এই কারণে বের হতে পারছে না, তার আগে রিলেটিভ আছে, কিন্তু আমরা যদি রিলেটিভ ছাড়া করতাম সেও কিন্তু এইদিকে চলে যেত, অর্থাৎ সে অ্যাবসোলিউট করলেই সে খুঁজবে রিলেটিভ আছে কোথায়, সে রিলেটিভের কাছে গিয়ে থামবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আপনি টপে একটা নির্দিষ্ট জায়গা দিতে পারেন, 25 পিক্সেল আমি দিলাম, এখানে রাইটে যদি 25 পিক্সেল দেয় সেক্ষেত্রে আমাদের
যত দূর রিলেটিভ আছে তার থেকে 25 পিক্সেল করে সে ডান দিকে জায়গা রাখবে এবং ওপরে জায়গা রাখবে। আপনি এখানে পার্সেন্টেজ দিতে পারেন। দেখা যাচ্ছে আমি ওপর থেকে এলিমেন্টার যে হাইট সে হাইটের 40% করলাম, সেক্ষেত্রে সে কিন্তু 40% করে তারপরে সে আসবে। এভাবে আপনি পার্সেন্টেজ আকারেও দিতে পারেন। তো এটা হচ্ছে পজিশন অ্যাবসোলেটের কাজ। তো আমরা যদি এখানে রাইট যেটা আছে সেটা যদি 40% দেই, সেক্ষেত্রে সেটা কিন্তু ডান দিক থেকে যে 40% হবে সেই তারপরে সেটা থাকবে। আমরা যতই জুম করি না পেজ, আমাদের এটা এখানেই থাকবে, এটা এই এলিমেন্টের মাঝখানেই থাকবে, এরকম ব্যাপারগুলো। তো যখন আপনাদের এইগুলো লাগবে সেইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এবার আপনাদের কিছু বোনাস CSS3 দেখাই। অর্থাৎ আপনারা যদি এটাতে CSS3 যুক্ত করতে চান, দেখা যাচ্ছে কালার চেঞ্জ। তো আমরা দুটো কাজ দেখি, একটা হচ্ছে ট্রান্সফর্ম আর একটা হচ্ছে ট্রানজিশন। তো ট্রানজিশনের জন্য আমাদের কোড এখানে আছেই, এটা আমি ব্যবহার করব। অর্থাৎ আমরা চাচ্ছি যে যেটা আমাদের রাউন্ড বক্স, প্রত্যেকটার জন্যই আমরা অ্যানিমেশন দিতে চাই, সেজন্য আমরা এখানে ট্রানজিশনটা দিয়ে দিলাম। আর আমরা চাচ্ছি রাউন্ড বক্সকে যদি কোনো সময় হোভার করা হয়, সেই ক্ষেত্রে আমার ট্রান্সফর্ম স্কেল 1.5 গুণ বড় হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি হোভার করি সেটা কিন্তু 1.5 গুণ বড় হচ্ছে। অর্থাৎ আপনি যত দূর চান সেক্ষেত্রে সেটা বড় হবে। এটা কেটে যাচ্ছে কারণ এটা এখান থেকে মাঝখান থেকে বড় হবে, এই জন্য এটা কেটে যাচ্ছে। ঠিক একইভাবে এটা, তো আপনি যদি চান যে কালার চেঞ্জ হবে, সেক্ষেত্রে আপনি কালারও চেঞ্জ করতে পারেন। এভাবে দেখা যাচ্ছে এই যে বক্সটা, সেই বক্সটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো আপনি সাজিয়ে নিতে পারেন। দেখা যাচ্ছে এখানে হোম, এখানে অ্যাবাউট, এখানে কন্ট্যাক্ট, এখানে হাবি জাবি, এই জিনিসগুলো থাকবে এবং সেখানে কার্সার দিলে এই জিনিসগুলো এমন হবে। আপনি যদি চান যে এখানে দ্রুত বড় হবে, সেক্ষেত্রে এখানে ট্রানজিশন যেটা আছে সেটা আমি যদি বাড়িয়ে দেই, অর্থাৎ এখানে আপনি যদি মনে করেন যে আরো আস্তে আস্তে হবে, সেক্ষেত্রে এখানে এখানে আপনি সেকেন্ড চেঞ্জ করলেই সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আরো অনেক কিছু করা যায়, ফেড ইফেক্ট দেওয়া যায় CSS3 দিয়ে। নির্দিষ্ট সময় পর পর ইফেক্টগুলো হতে থাকবে, এগুলো দেওয়া যায়। তো আমরা আস্তে আস্তে বাকি যেগুলো আছে সেইগুলো দেখব। আপনি যদি চান যে আরো বড় হবে, 5 গুণ বড় হবে, সেক্ষেত্রে এখানে 5 দিয়ে যদি এখন হোভার করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এলিমেন্টটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি কাজ করতে পারেন। তো এইখানে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাবো, অর্থাৎ এইখানে জেড ইন্ডেক্সের কাজ দেখাবো আপনাদের। আমি এখানে 1.5ই রাখলাম। তো আমি আরেকটা রাউন্ড বক্স নেব। সেই রাউন্ড বক্সটা আমার অ্যানাদার চেঞ্জ নামে আমি আরেকটা ক্লাস নিলাম। তো এটা অ্যাবসোলেট পজিশন যেটা, তো আমি দুইটা নেই তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা একটা, আর অ্যানাদার চেঞ্জ টু এইটা একটা। তো আমি এটা আগে করে নেই। এইটা আমি চাচ্ছি পজিশন অ্যাবসোলেট, আমি এটা কপি করে নিয়ে আসি। কপি পেস্ট করা ডেভেলপার, এর জন্য কপি করছি। তো এইখান থেকে পজিশন অ্যাবসোলেট লেফট, এইখানে আপনি দিলেন যে 200 পিক্সেল, আর টপে দিলেন 50, 50% দেই। ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম, আমি সবুজ রঙের নিলাম, অর্থাৎ আলাদা একটা নিলাম, সেটা এখানে থাকলো। তো আমি চাচ্ছি আমি আরেকটা নেব এখানে, যেটা হচ্ছে এইটা আমরা মুছে দিই। আচ্ছা, অ্যাবসোলেট বক্স এটা একটু উপরে তুলে দেই, অর্থাৎ টপ থেকে আমি 20% দিয়ে দেই, তাহলে এটাও উপরে চলে গেল এখানে, কারণ এখানে আমরা আরেকটা নেব। তো
তো আরেকটা নিয়েছি, সেটাকে আমরা অ্যানাদার চেঞ্জ টু নামে দিয়েছি, এবং এটা আমরা চাচ্ছি লেফট থেকে 400 পিক্সেল থাকুক। এটার ব্যাকগ্রাউন্ড আমরা ক্রোমের হলুদ কালারটা দেই, কমলা কালার, এটা দিলাম। তো দেওয়ার পরে দেখা যাচ্ছে এটা আমরা আরেকটু কাছাকাছি করে দিই, অর্থাৎ এটা এটার সাথে ভিড়ে যাক এরকম করি, অর্থাৎ 200 পিক্সেল, এখানে আমরা দেই 300 পিক্সেল, তাহলে দেখি কত দূর আসলো। তো এই যে এইখানে খেয়াল করুন যে এই বক্সটার এই বক্সটার মধ্যে একটা যেটা হয়েছে, অর্থাৎ এই বক্সটা দেখা যাচ্ছে কিন্তু এটার দেখা যাচ্ছে না। তো আপনি যদি মনে করেন কোনো এলিমেন্টকে আপনি দেখতে চান, দেখা যাচ্ছে সেটা উপরে চান, সেক্ষেত্রে জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে। তো জেড ইন্ডেক্সটা কি? তো আমরা এটার জেড ইন্ডেক্স ব্যবহার করলাম 1, এবং এটার জেড ইন্ডেক্স ব্যবহার করলাম 2। সেক্ষেত্রে যেটা আমাদের জেড ইন্ডেক্স বেশি হবে সেটা উপরে দেখাবে, এটা এখানে দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এটার 3 ব্যবহার করি, সেক্ষেত্রে আমার দেখা যাবে যে এইটা আমাদের উপরে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে জেড ইন্ডেক্সের কাজ। কিন্তু আমরা চাচ্ছি যে এটা এরকমই দেখাক। আমি যদি হোভার করি সেক্ষেত্রে এইটাকে উপরে দেখাতে হবে। তো ঠিক আছে, আমরা উপরে দেখাতে হবে কোনটাকে? চেঞ্জেস টু কে উপরে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা চেঞ্জেস টু যেটা, সেটাকে আমরা হোভার করলাম, এবং আমরা এখানে জেড ইন্ডেক্স যেটা আছে এটাতে সেটাকে 4 করে দিলাম। তাহলে দেখা যাবে যে আমরা যদি এটাকে হোভার করি সেটা কিন্তু উপরে চলে আসছে, যাকে হোভার করব সেটা কিন্তু উপরে দেখাচ্ছে। তো এইভাবে আপনি কাজ করতে পারেন, যে আপনার যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি জেড ইন্ডেক্স ব্যবহার করতে পারেন। তবে জেড ইন্ডেক্স পজিশন, রিলেটিভ, অ্যাবসোলেট এসব জায়গাতেই কাজ করবে। অর্থাৎ আপনি কোনো কাউকে যদি জেড ইন্ডেক্স দিতে চান সেক্ষেত্রে তার পজিশনটা দেখে নেবেন। তো এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। আশা করি আজকের টিউটোরিয়াল দেখে আপনাদের পজিশনের ব্যাপারটা, জেড ইন্ডেক্সের ব্যাপারটা, এবং সিএসএসটা তো বোনাস হিসেবে থাকলেই তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো এরকম রাউন্ড রাউন্ড বক্স দিয়ে একটা সাইটই বানাই ফেলতে পারবেন, পোর্টফোলিও সাইট হিসেবে। তো ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল দেখার জন্য। আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।